বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রীদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ সাফায়েত হাসান, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা। আজ আমি ফিনান্স, ব্যাংকিং, বীমার দ্বিতীয় পত্রের বাণিজ্যিক ব্যাংক অধ্যায় ৩য় নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীর সময় আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় এবং অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মণ্ডলী। সবাইকে আমার সালাম জানিয়ে আজকের মতো আমি আমার ক্লাস শুরু করছি। আজকে প্রথমে আমি আলাপ করব বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব। বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব, এই কোশ্চেনটা তোমাদের বিভিন্ন বোর্ডে এসে থাকে, বিশেষ করে ঢাকা বোর্ডে। এই বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব থেকে অনেক সময় 10 মার্কের কোশ্চেনগুলো আসে। তো আমি তোমাদের সুবিধার্থে এই সুন্দর করে পয়েন্টগুলো বুঝাই দিচ্ছি, যে পয়েন্টগুলো বাণিজ্যিক ব্যাংকের আছে। দেখো, এই পয়েন্টগুলা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমরা বইতে অবশ্যই পাবা। তো প্রথমে দেখো, 1 নম্বরে আছে সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠন। বাণিজ্যিক ব্যাংক কিভাবে সঞ্চয় সংগ্রহ করে এবং মূলধন গঠন করে তা আমি তোমাদের আগের ক্লাসে বিস্তারিত বলেছি। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে গ্রাহকের কাছ থেকে বিভিন্ন প্রকার হিসাবের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এবং উক্ত অর্থ মূলধন হিসেবে গঠনে সহায়তা করে। 2 নাম্বার দেখো, ঋণদান ও বিনিয়োগ। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক আমানত সংগ্রহ করে শুধু নিজের কাছেই রাখে না, ওরা মানে ওইসব ব্যাংক গুলা ঋণ দান এবং বিনিয়োগ করে থাকে। এই আমানত গ্রহণ এবং এই বিনিয়োগ ও ঋণ দানের মাধ্যমে যে সুদের পার্থক্য থাকে, তাই যে পার্থক্য থাকে তাই হলো ব্যাংকের লাভ। অর্থাৎ ঋণ দান, আমানতকৃত অর্থ স্বল্প মেয়াদী ঋণ দান করে থাকে জনগণের নিকট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিনিময়ের মাধ্যম সৃষ্টি, বিনিময়ের মাধ্যমটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাণিজ্যিক ব্যাংক অবশ্যই বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, কারণ বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের মতো টাকা ছাপাতে পারে না। অর্থাৎ টাকা ছাপাতে পারে দেশের একমাত্র কেন্দ্রীয় ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক এই টাকার বিকল্প হিসেবে চেক, ড্রাফট, বিনিময় বিল, হুন্ডি প্রভৃতি ইস্যু করে। এগুলোর সাহায্যে সহজেই বড় অঙ্কের লেনদেন করতে পারে, ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নে গতিশীলতা লাভ করে। তারপর দেখো, অভ্যন্তরীণ বাণিজ্যের প্রসার। অর্থাৎ অভ্যন্তরীণ বাণিজ্যের প্রসার মানে দেশের ভিতরে যে ব্যবসা বাণিজ্য আছে তা প্রসারে বাণিজ্যিক ব্যাংকগুলা ব্যাপক আকারে সাহায্য করে। কি ধরনের? ব্যবসা বাণিজ্যে ঋণ দান করে, অর্থের নিরাপত্তা সংরক্ষণ ও স্থানান্তর করে, শেয়ার ও ঋণপত্র বিক্রয় প্রভৃতির মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্যের গতিশীলতা আনয়নের মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্য, অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য, সেটা সম্প্রসারণে ব্যাপক আকার বা ব্যাপকভাবে সাহায্য এবং সহযোগিতা করে থাকে। আন্তর্জাতিক ব্যবসায় সহায়তা। কিভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো আন্তর্জাতিক ব্যবসায় সহযোগিতা করে থাকে, সেটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো বাণিজ্যিক ব্যাংকগুলা অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যে সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যিক বা ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করে। কিভাবে? যদি বাংলাদেশ থেকে আমি এখন চায়না থেকে যদি আমি গার্মেন্টসের কোনো যন্ত্রপাতি আমদানি করতে চাই, তাহলে ওই চায়নাকে যদি আমি টাকাতে পরিশোধ করি, তাহলে চায়না এই টাকা গ্রহণ করবে না। তাহলে আমাকে কি করতে হবে? ব্যাংকের মাধ্যমে এই ক্রয় বিক্রয় সংগঠিত হতে হবে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
অর্থাৎ আমি চায়না থেকে যে মালামাল ক্রয় করব, সেই ক্রয় করার জন্য আমাকে ব্যাংকের মাধ্যমে এই পেমেন্ট বা অর্থ পরিশোধ করতে হবে। প্রতিনিধি হিসাবের ভূমিকা, অর্থাৎ ব্যাংক গ্রাহকের বিভিন্ন প্রকার চেক, ব্যাংক ড্রাফট, অর্থ সংগ্রহ করা, আবার গ্রাহকের পক্ষে বিভিন্ন বিল, কর ও বীমা প্রিমিয়াম ইত্যাদি পরিশোধ করে। তাছাড়া এই ব্যাংক গ্রাহকের পক্ষে শেয়ার, সিকিউরিটি, ঋণপত্র ক্রয় বিক্রয়ও করে থাকে। অর্থাৎ আমরা খুব সহজেই এটা জানতে পারলাম। উপদেষ্টা হিসাবে ভূমিকা, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের উপদেষ্টা হিসেবে কাজ করে, অর্থাৎ তার বিভিন্ন প্রকার সাহায্য, সহযোগিতা এবং পরামর্শ এবং দিক নির্দেশনার মাধ্যমে গ্রাহককে তার সুবিধা দিয়ে থাকে। অর্থ স্থানান্তরের সহায়তা, অর্থাৎ আমি যদি একটা ব্যবসা হই, তাহলে আমার ব্যবসা সারা দেশব্যাপী হওয়ার কথা। যদি আমার চিটাগাঙে আমি মাল কিনতে গেলাম, আমি যদি টাকা ক্যারি করি, তাহলে কি হবে, আমার চুরি, ডাকাতি বা ছিনতাই হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমি যদি ব্যাংকের মাধ্যমে বা চেকের মাধ্যমে টাকাগুলো আমি ঢাকা থেকে ইজিলি ভাবে বা সহজেই আমরা এই অর্থ স্থানান্তর করতে পারবো এই বাণিজ্যিক ব্যাংকের অনলাইনের মাধ্যমে। কর্মসংস্থান, কর্মসংস্থান বাণিজ্যিক ব্যাংকগুলা কর্মসংস্থানের ব্যাপক সৃষ্টি করে, অর্থাৎ বিভিন্ন প্রকার ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ দেখা গেছে যে তাদের কার্য পরিচালনা করার জন্য ব্যাপক আকারে বা ব্যাপকভাবে তাদের এই কর্মীর দরকার হয়। আর এই কর্মীর ফলে কর্মী যখন ব্যাংকগুলা তাদের কর্মী নেয়, তাদের ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়। তোমরা যখন কোনো ব্যাংকে যাবা, দেখবে অনেক লোক কাজ করতেছে, অর্থাৎ এই ব্যাংকগুলা তাদেরকে নিয়োগ দিচ্ছে কাজ করার জন্য। সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা, ব্যাংক সামাজিক নিরাপত্তায় ব্যাপক সহায়তা করে থাকে। দেখা গেছে ঘর দেখা গেছে বাড়ি ঘরে নগদ টাকা জমা রাখলে টাকা হারানো এবং সেই সাথে জীবন যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আমার টাকা পয়সা, স্বর্ণ, অলংকার খুব সুন্দরভাবে ব্যাংক সংরক্ষণ করে থাকে। ফলে দেখা গেছে যে আমরা বা ব্যক্তি পর্যায়ে নিরাপত্তা থাকি এবং সমাজে একটা স্থিতিশীলতা বিরাজ করে, বা ঝগড়াঝাটি, খুন, রাহাজানি, ডাকাতি অনেকাংশে কমে যায়। তাহলে বাণিজ্যিক ব্যাংকের যে গুরুত্বটা ছিল, আমরা সহজেই বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বটা বুঝতে পারলাম। তোমরা আশা করি ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা বইয়ে একটু দেখে নিও, দেখলেই সহজেই বুঝতে পারবা। যদি কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই মেসেজের মাধ্যমে অথবা কমেন্টস বক্সে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। এখন আমরা পড়ব বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে ব্যাংকের ভূমিকা, অর্থাৎ আমাদের দেশে যে ব্যবসা বাণিজ্য সংগঠিত হয় সেটার ভূমিকা। এই ভূমিকাকে দুই ভাগে ভাগ করা গেছে। দেখো স্পষ্ট লেখা দেওয়া আছে। কতে লিখছে অভ্যন্তরীণ বাণিজ্যিক ভূমিকা, 2 বৈদেশিক বাণিজ্যিক ভূমিকা। অভ্যন্তরীণ বাণিজ্যিক ভূমিকায় দেখো মূলধন সরবরাহ, কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়, অর্থের নিরাপত্তা সংরক্ষণ, অর্থ স্থানান্তর, বিনিময়ের সহজ মাধ্যম সৃষ্টি, তথ্য সরবরাহ ও উপদেশ দান, প্রতিনিধিত্বমূলক যে কার্যাবলী আছে তা ব্যাংক করে থাকে। আচ্ছা, বৈদেশিক কার্যাবলীতে দেখো অর্থ সংস্থান, প্রত্যয়পত্র ইস্যু, বিলের স্বীকৃতি দান ও মূল্য পরিশোধ। তারপরে আছে বৈদেশিক মুদ্রা সংগ্রহ, দলিল হস্তান্তর, তথ্য সরবরাহ ও প্রতিনিধিত্বমূলক কাজ করে থাকে। আমরা এগুলো একটু বিস্তারিত দেখি। দেখো কত দেওয়া আছে, যেটা অভ্যন্তরীণ বাণিজ্যের ভূমিকা, অর্থাৎ দেশের ভিতরে যে ব্যবসা বাণিজ্যের যে ভূমিকাটা আছে সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে আছে দেখো মূলধন সরবরাহ। বাণিজ্যিক ব্যাংক তার সৃষ্ট মূলধন নিজের কাছে সঞ্চিত না রেখে দেশের ব্যবসায়ীদের বিভিন্ন পক্ষকে স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক তাদের দেশীয় যে গ্রাহক আছে সেই গ্রাহককে কি করে ঋণ প্রদান করে থাকে। সেটা স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী অনেক সময় হয়ে থাকে। এতে কি হয়,
এছাড়া ঋণ আমানত সৃষ্টির মাধ্যমে বাজারে নতুন ঋণের পরিমাণ বৃদ্ধি করে, অর্থাৎ 1 টাকা থেকে আরো টাকাগুলো বৃদ্ধি করে। এতে কি হয়, দেশের অর্থনৈতিক বাজারটা সেটা গতিশীলতা অনয়ন করে, ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। দেখো 2 নম্বরে আছে কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক তার যে দেশীয় কোম্পানি আছে সেই কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে কোম্পানিকে সহযোগিতা করে থাকে, ফলে ব্যাপক আকারে অর্থনৈতিক গতিশীলতা সমৃদ্ধি হয়। অর্থনৈতিক নিরাপত্তা সংরক্ষণ, অর্থের নিরাপত্তা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো ব্যাংকের কারণেই ব্যবসায়ীগণ প্রচুর নগদ অর্থ নিজের কাছে জমা রাখার প্রয়োজন পড়ে না। চেকের মাধ্যমে লেনদেন, নগদের নগদ অর্থের ঝামেলা এড়ানো যায়, যা ব্যবসায়ীদের নিরাপত্তার বৃদ্ধিতে সহায়তা করে। অর্থাৎ চেক যে নগদের মাধ্যমে ব্যবহার করা যায় সেটা তোমরা হিসাব বিজ্ঞান এবং অন্যান্য সাবজেক্টগুলো তোমরা জানো। বিনিময়ের সহজ মাধ্যম, আমি এটা আগে বলেছি যে চেক বিনিময়, বিল, ব্যাংক ড্রাফট, হুন্ডি প্রভৃতির মাধ্যমে সহজেই ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করতে পারে। তথ্য সরবরাহ, উপদেশ দান, অর্থাৎ বিভিন্ন প্রকার তথ্য ব্যাংক গ্রাহকদের সরবরাহ করে এবং এবং ভালো উপদেশ দান করে। প্রতিনিধিত্বমূলক কার্যাবলী, সেটাও তোমরা পারবা। দেখো বৈদেশিক বাণিজ্যের সহায়তা, অর্থাৎ ব্যাংক বৈদেশিক বাণিজ্যে কি সহায়তা করে একটু দেখো। এদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো বৈদেশিক বাণিজ্যে নিয়োজিত ব্যবসায়ীদের শুধু নগদ ঋণই প্রদান করে না, প্রত্যয়নপত্র, বিলের মূল্য পরিশোধ, বিল বাট্টাকরণ, বিলের স্বীকৃতি দান ইত্যাদির মাধ্যমে অর্থ সংস্থানের ব্যবস্থা করে থাকে। তাহলে তোমরা একটা অর্থ সংস্থান কিভাবে করতে হয় সেটা সহজেই বুঝতে পারলাম। তারপর দেখো প্রত্যয়নপত্র ইস্যু, ব্যাংক প্রত্যয়নপত্র ইস্যু ব্যতীত বৈদেশিক বাণিজ্য ব্যবসা বাণিজ্য কল্পনা করা যায় না। অর্থাৎ ব্যাংক প্রত্যয়নপত্র ইস্যুর মাধ্যমে, অর্থাৎ বাংলাদেশের বিনিময় ব্যাংক, মার্চেন্ট ব্যাংক বা আমদানি রপ্তানি ব্যাংক না থাকায় বাণিজ্যিক ব্যাংকগুলা আমদানি রপ্তানিতে প্রত্যয়নপত্র ইস্যুর প্রধান অবলম্বন। এরূপ ইস্যুর মাধ্যমে আমদানি ও রপ্তানিকারকের মাধ্যমে সেতুবন্ধন হিসাবে কাজ করে, ফলে আমদানি ও রপ্তানিতে ব্যাপক সহজলভ্য হয়ে থাকে। বিলের স্বীকৃতি দান ও মূল্য পরিশোধ, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে বিভিন্ন রপ্তানি কার্য কর্তৃক প্রস্তুতকৃত বিলের আমদানিকারকের পক্ষে স্বীকৃতি দান প্রদান করে। অর্থাৎ আমি যদি বিদেশ থেকে কোনো পণ্য ক্রয় করে থাকি তাহলে কি হবে, আমার এই বিলের স্বীকৃতিটা ব্যাংক দিয়ে দিবে। বৈদেশিক মুদ্রা সংগ্রহ, কোনো পণ্যের আমদানির ক্ষেত্রে নগদ অর্থ মূল্য পরিশোধ করতে হয়। এদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এই ক্ষেত্রে আমদানিকারকের পক্ষে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে। এছাড়া ব্যবসায়ীদের বিদেশ ভ্রমণকালেও ব্যাংক প্রয়োজনীয় মুদ্রা সংস্থান করে থাকে। দলিল হস্তান্তর, এটাও তোমরা পারবা। তথ্য সরবরাহ, এটাও পারবা। এটা খুবই একটা সহজ। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকে, অর্থাৎ যদি কোশ্চেনটা আসে তোমাদের বাংলাদেশের অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা, তাহলে অভ্যন্তরীণ ভূমিকা এবং বৈদেশিক বাণিজ্যের যে ভূমিকাটা আছে তা সহজে তোমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবা এবং তোমরা এটা লিখতে পারবা। দেখো বাণিজ্যিক ব্যাংক কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, খুব কমন একটা প্রশ্ন। এটা 2 মার্কের জন্য আসতে পারে, 10 মার্কের জন্য আসতে পারে তোমাদের ঢাকা বোর্ডে। আমি আগেই বলেছি বাণিজ্যিক ব্যাংক সরকারের স্বীকৃত বিনিময়ের মাধ্যম, কিন্তু সকল লেনদেনের অর্থের ব্যবহার কষ্টসাধ্য। অর্থাৎ আমি যদি 10 কোটি টাকা যদি নগদ ক্যাশ ঢাকা থেকে চিটাগাং নিয়ে যেতে চাই তাহলে কিন্তু অনেক টাকা, কয়েক বস্তা টাকা হয়ে যাবে। ফলে এটার জন্য আমার জন্য ঝুঁকি ও ঝামেলাপূর্ণ। তাই আস্থা ও নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচিত বাণিজ্যিক ব্যাংকের নিরাপদ বিভিন্ন দলিল ও উপকরণের প্রচলন ঘটিয়ে বিনিময়ের সহজ মাধ্যম সৃষ্টি করে। বাণিজ্যিক ব্যাংকসমূহ নিম্নোক্তভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এখন আমরা দেখব বাণিজ্যিক ব্যাংকগুলা কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। 1, দেখো স্পষ্ট লেখা আছে চেক। চেক হলো
আমানতকারী কর্তৃক প্রাপকের অর্থ প্রদানের শর্তহীন নির্দেশনামা। অর্থাৎ চেক কাকে বলে? চেক হলো আমানতকারী কর্তৃক প্রাপককে অর্থ প্রদানের শর্তহীন নির্দেশমালা, যে কারণে প্রাপক বা বাহক প্রাপ্ত চেক আমদানি আমানতকারীর ব্যাংক উপস্থাপন করে সহজেই অর্থ সংগ্রহ করতে পারে। ব্যাংকের মাধ্যমে উপস্থাপনের ক্ষেত্রে আরো নিরাপদ। ইলেকট্রনিক ব্যাংক ব্যবস্থায় নেটওয়ার্কের অধীন ব্যাংকগুলো চেকের অর্থ অতি সহজেই প্রাপকের হিসাবে স্থানান্তর করতে পারে, অর্থাৎ অনলাইন ব্যাংকিং যেটা। তাই বিনিময়ের সহজ মাধ্যম হিসাবে চেক ব্যবসায় জগতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ ব্যাপকভাবে এই বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। তারপরে দেখো এটিএম কার্ড। এটিএম কার্ড কি? তোমরা যখন বাসার আশেপাশে দেখবা বিভিন্ন এটিএম বুথ আছে, এই এটিএম বুথে লেনদেন এটিএম কার্ডের মাধ্যমেই করে থাকি। অর্থাৎ আমার অ্যাকাউন্টে টাকা আছে, আমি চাইলে সেখান থেকে টাকা উত্তোলন করতে পারবো। দেখো, নির্দিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য ও সেবা ক্রয়ে এটিএম কার্ড এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ে। ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহক ব্যাংক নির্দিষ্ট পরিমাণ ঋণ সুবিধা প্রদান করে বিধায় তা ক্রেডিট কার্ড নামে পরিচিত। এরূপ কার্ড কোনো দলিল নয়, অর্থাৎ চৌম্বকীয় একটা প্লাস্টিকের কার্ড থাকবে, সেটা ভিসা, তারপরে মাস্টার কার্ড, তোমার দেখা গেছে তোমার আত্মীয় স্বজনের কাছে এই এটিএম কার্ডগুলো আছে, এর মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করতে পারে। অর্থাৎ আমি কোনো পণ্য ক্রয় করে এই ক্রয়ের মূল্য আমি এই এটিএম কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবো। ব্যাংকের আজ্ঞাপত্র। দেখো, ব্যাংকের আজ্ঞাপত্র হলো একটি ব্যাংকের এক শাখা কর্তৃক অন্য কোনো শাখাকে অথবা অন্য কোনো ব্যাংক বা প্রতিনিধি ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের নির্দেশমালা। নির্দেশিত শাখা বা ব্যাংক এরূপ প্রাপককে চাহিদামাত্র এর অর্থ প্রদান করতে বাধ্য থাকে। তাই দূর দূরান্তের লেনদেনের ক্রেতা বা পাওনাদারের নামে ব্যাংক থেকে আজ্ঞাপত্র সংগ্রহ করে একে লেনদেন সহজ ও নিরাপদের মাধ্যম হিসেবে সহজেই ব্যবহার করা যায়। অর্থাৎ কিভাবে ব্যাংকের আজ্ঞাপত্রটা ব্যবহৃত হয় সেটা আমরা এখন জানলাম। অর্থাৎ আমি একটা পণ্য ক্রয় করলাম রাজশাহীর কোনো মানুষের কাছ থেকে, এই দেখো আমি এই আজ্ঞাপত্রের মাধ্যমে তার এই অর্থ সমুদয় ওই রাজশাহীর ব্যবসায়ীকে পরিশোধ করব। এটা সহজেই নিরাপদ এবং সহজেই টাকাগুলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়। তাই ব্যাংকের আজ্ঞাপত্রটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে আছে দেখো পে অর্ডার। ব্যাংকের কোনো শাখা এরূপ দলিলের মাধ্যমে প্রাপকের নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়। বড় ধরনের লেনদেনের বিনিময়ের মাধ্যম হিসাবে পে অর্ডার ব্যবহৃত হয়। এক্ষেত্রে ক্রেতা বা অর্থ প্রদানের ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে টাকা জমা দিয়ে প্রাপকের নামে পে অর্ডার সংগ্রহ করে এবং এর মূল্য বাবদ উক্ত পে অর্ডার প্রদান করে। প্রাপক তার ব্যাংকে এটা জমা দিয়ে সহজেই অর্থ সংগ্রহ করতে থাকে। অর্থাৎ যদি কোনো বড় অঙ্কের লেনদেন হয়, যেমন 500 কোটি, সরি, 5 কোটি বা 10 কোটি টাকা, এই টাকা ক্যারি করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমি ব্যাংকের মাধ্যমে একটা পে অর্ডার সংগ্রহ করলাম, সংগ্রহ করে আমি মূল্য বাবদ এই পে অর্ডারটা পরিশোধ করে দিলাম। অর্থাৎ অর্থের যে বিকল্প আছে, এই বিকল্প হিসেবে আমি এই পে অর্ডার ব্যবহার করে দিলাম। তাহলে এটাও আমার একটা বিনিময়ের মাধ্যম হলো। তারপর দেখো প্রত্যয় পত্র, লেটার অফ ক্রেডিট। অর্থাৎ প্রত্যয়পত্র হলো পাওনাদারের অনুকূলে ব্যাংক প্রদত্ত নিশ্চয়তা পত্র। অর্থাৎ আমার কাছে যা টাকা পাবে ব্যাংক আমার হয়ে তাকে একটা প্রত্যয়পত্র দেবে। বৈদেশিক বাণিজ্য নির্দিষ্ট
ফরমাইশের বিপক্ষে ব্যাংক রপ্তানিকারককে প্রত্যয়পত্রের মাধ্যমে এরূপ নিশ্চয়তা দেয় যে প্রেরিত পণ্যের মূল্য পরিশোধে আমদানিকৃত অক্ষম হলে ব্যাংক তা পরিশোধ করবে। তাই প্রাথমিকভাবে এরূপ প্রত্যয়পত্রই বিনিময়ের মাধ্যম হিসেবে গৃহীত হয়। অর্থাৎ ব্যাংক আমার পক্ষ হয়ে আমদানি যার কাছ থেকে আমি পণ্য ক্রয় করব তাকে এরূপ একটা প্রত্যয়পত্র দিবে যে যদি আমার মক্কেল বা গ্রাহক অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে আমি ব্যাংক তার পক্ষ হয়ে এই অর্থ পরিশোধ করব। তারপর দেখো ব্যাংক নিশ্চয়তা সনদ। এরূপ পত্রে ব্যাংক নিশ্চয়তা দেয় যে গ্রাহক কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ লেনদেনের মূল্য পরিশোধে অসমর্থ হলে ব্যাংক তা পরিশোধ করবে। অর্থাৎ যদি ব্যাংকের সাথে ক্লায়েন্টের খুব ভালো সম্পর্ক থাকে তাহলে এরূপ নিশ্চয়তা প্রদান করে, ফলে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা আনয়ন করে। অর্থাৎ যারা আমার কাছে পণ্য বিক্রি করবে তারা এরূপ নিশ্চয়তা পায় যে সে যদি আমার সাথে বা সে যদি দেউলিয়াও হয়ে যায় বা তার কাছে কোনো অর্থ না থাকে তাহলে তার পক্ষ হয়ে ব্যাংক আমার টাকা পরিশোধ করবে। ফলে তারা লেনদেন করতে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। এর ফলে কি হয়? এই আগ্রহের সৃষ্টির ফলে আমরা খুব সহজেই লেনদেনে উৎসাহিত হই। তাহলে আমরা জানলাম বাণিজ্যিক ব্যাংক কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। খুব সহজে দেখো, ১ চেকের মাধ্যমে, ২ এটিএম কার্ড, ৩ ব্যাংকের আজ্ঞাপত্র, ৪ পে অর্ডার, ৫ প্রত্যয়পত্র, ৬ ব্যাংকের নিশ্চয়তা সনদ। তাহলে তোমরা খুব সহজেই বুঝলা যে কিভাবে বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা অবশ্যই বাসায় বারবার এটা পড়বা। এখন আমরা পড়বো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ ওই কোশ্চেনটা যদি না আসে তাহলে এই কোশ্চেনটা তোমাদের আসবেই। ঋণ কিভাবে আমানত সৃষ্টি করে? ঋণ কিভাবে আমানত সৃষ্টি করে? অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে, ব্যাখ্যা করো। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের। আমি এটা পড়তেছি, তোমরা খুব সহজেই বুঝতে পারবা। দেখো, যে অভিনব পন্থায় বাণিজ্যিক ব্যাংক সরাসরি নগদে ঋণ না দিয়ে তা ঋণ গ্রহীতার আমানত হিসাবে স্থানান্তর পূর্বক পুনরায় উক্ত আমানত থেকে নতুন ঋণের সৃষ্টি করে তাকে বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি বা ঋণ থেকে আমানত সৃষ্টি বলে। এটা 1 মার্কের কোশ্চেনও আসতে পারে। তাহলে তোমরা একটু দেখো, আরেকবার পড়তেছি। যে অভিনব পন্থায় বাণিজ্যিক ব্যাংক সরাসরি নগদে ঋণ না দিয়ে তা ঋণ গ্রহীতার আমানত হিসাবে স্থানান্তর পূর্বক পুনরায় উক্ত আমানত থেকে নতুন ঋণের সৃষ্টি করে তাকে বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টি বা ঋণ থেকে আমানত সৃষ্টি বলে। এই প্রক্রিয়ায় ঋণ থেকে আমানত সৃষ্টি হয় এবং বাজারে ঋণ সরবরাহ বৃদ্ধি পায়। অর্থাৎ কি হয়? এতে নতুন আমানত সৃষ্টি হয় এবং বাজারে ঋণের সরবরাহ বৃদ্ধি পায়। তোমরা একটু ভালো করে দেখো, 1 মিনিট দেখো।
তাহলে তোমরা খুব সহজেই এটা বুঝতে পারলাম। দেখো, অর্থনীতিবিদ হার্লি উইদার্স এর মতে ইচ অ্যান্ড এভরি লোন ক্রিয়েট অ্যান্ড ডিপোজিট, অর্থাৎ প্রতিটি ঋণই আমানতের সৃষ্টি করে। একটি বাণিজ্যিক ব্যাংক সাধারণত দুটি কৌশলে ঋণ আমানত সৃষ্টি করে থাকে। আমরা এই দুটি কৌশল সম্পর্কে এখন বিস্তারিত পড়ব। এক, দেওয়া আছে ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি, অর্থাৎ ঋণের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি। ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে তখন সরাসরি নগদ অর্থ ঋণ হিসাবে প্রদান না করে ঋণ গ্রহীতাকে তার নামে একটি আমানত হিসাব খোলার জন্য বলে। উক্ত হিসাবে ঋণের অর্থ ক্রেডিট করে, অতঃপর ঋণ গ্রহীতা উক্ত ঋণের অর্থ চেকের মাধ্যমে উত্তোলন করে। এভাবে প্রদত্ত ঋণ থেকে আমানত সৃষ্টি হয়। দেখো, উদাহরণটা একটু দেখো। ব্যাংক তহবিল থেকে ক কে বা ক নামক একটি ব্যক্তিকে 10,000 টাকা ঋণ মঞ্জুর করা হলো বা ঋণ প্রদান করা হলো। এই টাকা নগদে না দিয়ে আমানত হিসাবে স্থানান্তর করা হয়েছে। এখন উক্ত আমানত থেকে নগদ জমা সঞ্চিত আবশ্যকীয়তা যে সিআরআর ও বিধিবদ্ধ তরল হার হিসেবে মনে করি মোট 20% জমা রেখে বাকি 8,000 টাকা আবার খকে এবং ঋণ হিসাবে প্রদান করতেছে। অর্থাৎ ককে 10,000 টাকা ঋণ দেওয়া হয়েছে। সেই ঋণ দেওয়া ক সম্পূর্ণ টাকা না উঠিয়ে ধীরে ধীরে ব্যবহার করবে, তার প্রয়োজন অনুযায়ী ঋণের টাকাগুলো ব্যবহার করবে। এখন সেই কর টাকা থেকে আবার খকে 8,000 টাকা ঋণ দিতে পারবে। এভাবে তাহলে কি হলো, প্রথমে ব্যাংকের কাছে ছিল 10,000 টাকা, 10,000 টাকা থেকে কি করলো, ঋণ হিসাবে ককে প্রদান করলো। আবার ওই টাকা 10,000 টাকায় যখন ব্যাংকের কাছে জমা ছিল কর হিসাবে, ওই হিসাব থেকে নিয়েই ব্যাংক আবার কি করলো, খকেও 8,000 টাকা দিল। অর্থাৎ ব্যাংকের কাছে ছিল 10,000 টাকা, তারা এই টাকা বৃদ্ধি করে 18,000 টাকা ঋণ প্রদান করে ফেললো। অর্থাৎ 10,000 টাকাকে 18,000 টাকা বানিয়ে ফেললো। এই বানানোর যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই হলো ঋণ আমানত বা ঋণের মাধ্যমে ঋণ আমানত সৃষ্টি। অর্থাৎ একজনকে ঋণ প্রদান করা হয়েছে, তার কাছ থেকে ওই টাকাকে আরেকজনকে ঋণ প্রদান করলো। অর্থাৎ ঋণের মাধ্যমে ককে ঋণ দেওয়া হয়েছিল এবং ওই কর টাকাই আবার খকে ঋণ দিল। এটা সম্পূর্ণ বেনিফিট ব্যাংক গ্রহণ করবে। অর্থাৎ সে 10,000 টাকাকে 18,000 টাকা বানিয়ে ফেললো। দেখো, নিচে যে সূত্রটা দেওয়া আছে এটা তোমাদের দরকার না, এটা আসে না কখনো, তোমরা একটু দেখে নিও বাসায়। 2 নাম্বার, আমানতকৃত অর্থ হতে ঋণ আমানত সৃষ্টি। আমানতকৃত অর্থ হতে কিভাবে ঋণ আমানত সৃষ্টি করা যায়? জনগণ থেকে সংগৃহীত আমানত ব্যাংকের প্রাথমিক আমানত হিসাবে গণ্য হয়। আমানতের সমুদয় অর্থ ব্যাংকে সংরক্ষণ না করে বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি রেখে বাকিটা ঋণ দেয়। ফলে আমানতের মাধ্যমে ঋণ সৃষ্টি হয়। আবার ঋণ থেকে আমানত এবং সেখান থেকে আবার ঋণ, এভাবে তা আবর্তিত হতে থাকে। অর্থাৎ ঋণের মাধ্যমে আবার আমানত সৃষ্টি করে। আরেকবার দেখো, জনগণ থেকে সংগৃহীত আমানত ব্যাংকের প্রাথমিক আমানত হিসাবে গণ্য হয়। আমানতের সমুদয় অর্থ ব্যাংক সংরক্ষণ না করে বিধিবদ্ধ তারল্য, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণে একটা তারল্য বা নগদ টাকা সংগ্রহ করে বাকিটা ঋণ দেয়। ফলে আমানতের মাধ্যমে ঋণ সৃষ্টি হয়। আবার ঋণ থেকে আমানত এবং সেখান থেকে আবার ঋণ,
এভাবেই আবর্তিত হতে থাকে। ফলে কি হয় দেখো, যে নিচের সূত্রটা একটা দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে, দেখো 20% নগদ জমা ও বিদ্যুৎ তরল সম্পদ জমা রাখার ক্ষেত্রে 100 টাকায় প্রাথমিক আমানত বৃদ্ধিতে ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে 400 টাকা। অর্থাৎ 100 টাকাকে এরা এই ঋণ আমানত দিতে দিতে 400 টাকা পর্যন্ত রূপান্তর করতে পারবে। তারপর দেখো, উপরোক্ত ছাড়া বাণিজ্যিক ব্যাংক সম্পদ ক্রয়, বিনিময় বিল বাট্টাকরণ, শেয়ার সিকিউরিটিজ ক্রয় ইত্যাদির মধ্য দিয়ে ঋণ আমানত সৃষ্টি করে। কোনো সম্পদ কিনে ব্যাংক যখন তার মূল্য দাগ কাটা চেকের পরিশোধ করে, তখন ওই চেক অবশ্যই প্রাপকের ব্যাংক হিসাবে জমা হয়। ফলে অবশ্যই তা আমানত সৃষ্টি করে। অর্থাৎ দাগ কাটা চেকের মাধ্যমে ব্যাংক আমানত সৃষ্টি করতে পারে। তা থেকে একই নিয়মে আবার ঋণ আমানত সৃষ্টি হয়। তাই দেখা যায় যে ব্যাংক ভূতপূর্ব উপায়ে আমানত থেকে আবার ঋণ আমানত সৃষ্টি করে। বিশিষ্ট ফিনান্সিয়াল এক্সপার্ট যে এন মিশ্রা, উনি খুবই গুরুত্বপূর্ণ একজন বিষয় বা ব্যক্তি। উনি অর্থনীতিবিদ, ব্যাংক বিশারদ। উনি বলেছেন দেখো, ডিপোজিট ক্রিয়েট লোন অ্যান্ড লোন ক্রিয়েট ডিপোজিট। অর্থাৎ কি করতেছে, আমানত ঋণ তৈরি করতেছে এবং ঋণ আমানত তৈরি করতেছে। তাহলে খুব সহজেই তোমরা এটা বুঝতে পারলো। দেখো আমি এখন দ্বিতীয় অধ্যায়ের সব শেষ করে ফেলছি। বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব। এই বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বটা আসলে অপরিসীম। এই গুরুত্বটা তোমাদের বিভিন্ন ন্যাশনাল কারিকুলামে এসে থাকে বা বিভিন্ন ঢাকা বোর্ডে আসে থাকে। এখান থেকে আমিও কোশ্চেন দিয়ে থাকি, তোমাদের প্রথম পার্বিক অথবা বার্ষিক পরীক্ষাতেও দিয়ে থাকে। তাই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটু আরেকবার দেখো বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব। প্রথমে আছে সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠন। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক দেশের আনাচে কানাচে তার শাখা স্থাপনের মাধ্যমে বিভিন্ন ধরনের হিসাব খুলে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে থাকে। এই সঞ্চয়টাকে একত্রে করে মূলধন গঠনে সহায়তা করে। ঋণদান ও বিনিয়োগ। এই সংগৃহীত অর্থই জনগণকে ঋণদান এবং বিনিয়োগ করে থাকে। বিনিময়ের মাধ্যম কিভাবে সৃষ্টি করে তা তোমাদের খুব সুন্দর মতো বুঝিয়ে দিয়েছি। অভ্যন্তরীণ বাণিজ্য সম্প্রসারণ, সেটাও তোমাদের বুঝিয়ে দিয়েছি। আন্তর্জাতিক ব্যবসায় সহায়তা, সেটা তোমরা অবশ্যই পারবা, কারণ ব্যাংক যে আন্তর্জাতিক বাণিজ্যে সহায়তা করে থাকে তা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিনিধি হিসাবে ভূমিকা, অর্থাৎ ব্যাংক গ্রাহকের প্রতিনিধিমূলক কাজ করে থাকে। উপদেষ্টা হিসেবে ভূমিকা পালন করে থাকে। অর্থ স্থানান্তর করে থাকে, কর্মসংস্থানের সৃষ্টি হয়, সামাজিক নিরাপত্তা। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব অপরিসীম। বাণিজ্যিক ব্যাংক ব্যতীত আমাদের দেশের ব্যবসা বাণিজ্য আমরা কখনোই কল্পনাও করতে পারি না। তাই বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা, সেটাও আমি পড়লাম। অভ্যন্তরীণ ভূমিকা, বৈদেশিক বাণিজ্যের ভূমিকা, এটা পড়লাম। তারপরে দেখো, প্রথমে মূলধন সরবরাহ আছে, কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়, অর্থ নিরাপদ সংরক্ষণ, অর্থ স্থানান্তর, বিনিময়ে সহজ মাধ্যম সৃষ্টি, তথ্য সরবরাহ, উপদেষ্টা দান, প্রতিনিধিত্বমূলক কাজ। তারপরে বৈদেশিক বাণিজ্যে যে ভূমিকা আছে, অর্থ সংস্থান, সেই কাজগুলো করে থাকে। প্রত্যয়নপত্র ইস্যু, বিলের স্বীকৃতি প্রদান। তারপরে বাণিজ্যিক ব্যাংক কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে তা আমি সহজেই তোমাদেরকে বুঝিয়ে দিলাম। কিভাবে ঋণ আমানত সৃষ্টি করে তাও বুঝিয়ে দিলাম। আশা করি আমার বিস্তারিত এই ক্লাসটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীর সময়েও আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অনলাইন ক্লাসের সাথে সংশ্লিষ্ট সকলকে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার
এই ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে সুস্থ ও সবল রাখুক আল্লাহ, এই কামনা করছি। এখন ক্লাস শেষ করার আগে আমি তোমাদের সাথে দুটি কথায় অংশগ্রহণ করতে চাচ্ছি। ১, তোমরা অবশ্যই সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবা এই করোনা মহামারীর সময়। তোমরা নিজের ও পরিবারের অবশ্যই খেয়াল রাখবা। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাদের এই করোনা মহামারীর সময়েও সুস্থ সবল রাখে। তোমরা দেশের সম্পদ। তোমরা দেশের সমৃদ্ধি আনয়নে ব্যাপক ভূমিকা রাখবা। তোমাদের দিকেই তাকিয়ে আছে আগামী বাংলাদেশ। আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য। তোমাদের সাথে সাক্ষাতের সময় আমার আরো বিস্তারিত আলাপ হবে। আশা করি তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ যেন তোমাদেরকে সুস্থ সবল রাখে। এই কামনায় আমি আমার আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।